আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগত জানাচ্ছি গাজী ক্লাসরুমে। আজকের আলোচ্য বিষয় থাকবে মৌলের ইলেকট্রন বিন্যাস। তো আমি প্রথমেই কতগুলো মৌলের 1 থেকে 18 পর্যন্ত মৌলের নাম লিখে রেখেছি বোর্ডে। কিছু এর জন্য প্রয়োজনীয় ইলেকট্রন বিন্যাসের জন্য প্রয়োজনীয় যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমি লিখে রেখেছি পূর্ব থেকেই ভিডিওটা ছোট করার জন্য। তোমরা জানো ইলেকট্রন বিন্যাস সুন্দরভাবে ইলেকট্রন বিন্যাস করতে পারলে অষ্টম শ্রেণী থেকে শুরু করে একাদশ দ্বাদশ পর্যন্ত রসায়ন শিক্ষাটা অনেকটা সহজ হয়ে যায়। আর তোমাদের পরীক্ষায় কমপক্ষে পাশ করতে কোনো ভয় থাকে না। আর যারা খুব শুরু থেকে ইলেকট্রন বিন্যাস করতে পারে তাদের রসায়ন অধ্যয়নটা খুবই সহজ হয়ে যায়। তো আমি আশা করব তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটা দেখবে এবং এই ক্লাসটা পরবর্তীতে বারবার দেখা এবং লেখার মাধ্যমে নিজেরা আত্মস্থ করবে, যা তোমাদের পরীক্ষায় ভালো ফল করতে সাহায্য করবে। তো চলো আমরা শুরু করি আজকের ক্লাসে। তো প্রথমে আমাদের কি করতে হবে, এই মৌলগুলো নাম মুখস্থ রাখতে হবে, মৌলগুলোর নাম এবং প্রতীক। কারণ এই ধারাবাহিকভাবে যদি মৌলগুলোর নাম এবং প্রতীকগুলো না জানা যায় তাহলে তোমরা তা সঠিকভাবে শনাক্ত করতে পারবে না, উদ্দীপকটা বুঝতে পারবে না, যার ফলে ব্যর্থ হবে। তো প্রথমেই 18টা 1 থেকে 18টা যে মৌল আছে এগুলো আমরা সহজে শিখে নিব। আচ্ছা চলো আমরা শুরু করি। তো দেখো প্রথমে দেয়া আছে হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, পর্যায়ক্রমে লেখা। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, নিয়ন, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, আর্গন। এটা মুখস্থ করার একান্তই তোমাদের উপর দায়িত্ব। তো 1 থেকে 18টা পর্যন্ত মৌল প্রথমে তোমরা 10টা করে হোক, 12টা করে হোক বা 15টা করে হোক, ধীরে ধীরে তোমরা বর্ধিত করার চেষ্টা করবা সংখ্যাটা, যাতে করে প্রায় 30-32টা থেকে এরকম কাছাকাছি মৌল যাতে তোমাদের সবসময়ের জন্য মুখস্থ থাকে। তো আমি মৌলগুলো লিখে রেখেছি। তার আগে আমরা একটু দেখে নেব কিভাবে এটা ক্রমগুলো সাজানো হয়। তো আমরা একটু দেখে নিই। N হচ্ছে প্রধান স্তর, যার মান 1, 2, 3, 4, 5 এই আকারে লেখা হয়। আর L হচ্ছে সহকারী প্রধান শক্তি স্তর, S, P, D, F। L বলতে বোঝাচ্ছে S, P, D, F। আমি আবারও বলি, এখানে আমরা দেখতে পাচ্ছি 1s, 2s, 2p, 3s, 3p এরকম অনেক জায়গায় আছে। তো এখানেও দেখা যাচ্ছে, দেখো 4s, 4p, 4d, 4f প্রত্যেকটাই আমরা এখানে প্রত্যেকটা থেকে আমরা বুঝে নেব কোনটা n এবং কোনটা l এর মান। তো n এর মান বলতে এখানে 4 কে বোঝাচ্ছে। দেখো দেখতে পাচ্ছ 4, এই 4 হচ্ছে n এর মান, আর s টা বোঝাচ্ছে l এর মান। তো প্রথমে আমরা লিখব n সমান 1 হলে উপস্তর একটি, মুখস্থ করতে হবে। n সমান যদি 1 হয় তাহলে উপস্তর একটি নাম হচ্ছে 1s। n সমান 2 হলে উপস্তর দুইটি, 2s, 2p। n সমান 3 হলে উপস্তর তিনটি, 3s, 3p, 3d। n সমান 4 হলে উপস্তর চারটি, 4s, 4p, 4d, 4f। n সমান 5 হলে উপস্তর চারটি, উপস্তর আর বাড়বে না, কারণ আমরা জানি আমাদের পর্যায় সারণীতে মৌলের সংখ্যা নির্দিষ্ট আছে, কম বেশি হতে পারে ভবিষ্যতে। আপাতত 118টি মৌলের কথা আমরা জানি। 4s, তো দেখো এই জন্য আমাদের আর উপস্তর সংখ্যাটা বাড়াবো না। তো আমরা জানি n সমান 5 হলে উপস্তর চারটি থাকবে, 4s, 4p, 4d, 5 যদি হয়, সরি, উপস্তর যদি 5টি হয় তাহলে উপস্তরে চারটি থাকবে, 4 এর মতোই 5s, 5p, 5d, 5f। আবার n সমান 6 হলে উপস্তর চারটি থাকবে, 6s, 6p, 6d, 6f। আমি আবারও বলি, n এর মান 1 হলে আমরা একটুকুন প্র্যাকটিস করে নেব। n এর মান 1 হলে উপস্তর একটি, কয়টি উপস্তর? একটি, নাম কি? 1s। n এর মান 1 হলে উপস্তর একটি, নাম হচ্ছে 1s। n সমান 2 লিখলে উপস্তর হবে দুইটি, 2s,
2p, n এর মান 3 হলে উপস্থিত 3টি, তার নাম হচ্ছে 3s 3p 3d। n এর মান 4 হলে উপস্থিত 4টি, 4s 4p 4d 4f। n সমান 5 হলে উপস্থিত সংখ্যা আর বাড়বে না, 4টিই থাকবে, 5s 5p 5d 5f। n সমান 6 হলে উপস্থিত সংখ্যা 4টি থাকবে, 6x 6p 6d 6f। n এর মান 7 হলেও একই রকম 4টি থাকতো, 7s 7p 7d 7f হতো। তো আমরা দেখলাম, তো আমরা সাজাবো। প্রথমে n এর মান 1 হলে উপস্থিত একটি নাম হচ্ছে 1s, যা s এর নিচে সবগুলো s বসাবো, p এর নিচে সবগুলো p বসাবো, 3d d এর নিচে সবগুলো d বসাবো, 4 এর নিচে সবগুলো f এর নিচে সবগুলো f বসাবো। এভাবে সাজিয়ে লিখতে পারলে আমাদের ক্রমটা ছোট থেকে বড় ক্রমটা সাজাতে সহজ হবে। তো দেখো, n এর মান 1 হলে উপস্থিত একটি 1s, এরপর 2 হলে 2টি 2s 2p 3s 3p 3d, 4 হলে 4টি, 5টা হলে 4টি, মানে n এর মান 5 হলে 4টি, n এর মান 6 হলেও সেই 4টি থাকবে। s এর নিচে আমরা শুধু s লিখেছি, p এর নিচে p, d এর নিচে d, f এর নিচে f লিখেছি। তো আমরা এটা কাটবো তখন আমরা কলমে কাটার সময় দেখো যে আমরা কাট ভাবে কেটেছি। তো s প্রথমে কাটা যায়, পরে আমরা গোনার সময় দেখো কিভাবে করছি। প্রথমে গেছে 1s, এই যে 1s টা লিখেছি, এরপরে কাটছি দেখো 2s, এখানে আর কোনো মৌল নেই, 2s এই যে বসিয়েছি। এরপর এই যে কাটছে, প্রথমে এই সাইডতে যাবে উপরের থেকে নিচে 2p, পরে আছে 3s 2p 3s, এরপর 3p 4s 3p 4s, এরপর 3d 4p 5s 3d 4p 5s এই পর্যন্ত আমরা লিখেছি। যেহেতু আমাদের ইলেকট্রোবিন্যাসের প্রাথমিক অবস্থায় আমরা আছি, তো আর আমরা বাড়ালাম না। তো এরপরে আছে 4d 5p 6s পর্যন্ত আমি যাইনি, আমি 5s পর্যন্ত রেখেছি। তোমরা সাজানোর প্রয়োজনে সাজাতে পারো 4d 5p 6s, পরে 4f 6d 5d 6p। তো আগেই বলেছি n এর মান হচ্ছে 1 2 3 4 5 6 এরকম, আর l মানে হচ্ছে s p d f। l মানে কি বলছি আবারও, l অর্থ হচ্ছে s p d f। তো s এর মান হচ্ছে 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। তো আহ্বব নীতি অনুসারে আমরা জানি ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে ধীরে ধীরে উচ্চ শক্তি স্তরে যায়, যার প্রমাণ আমরা পাবো n প্লাস l এর মান যোগফলের মাধ্যমে। আবারও বলি, তাহলে আমরা দেখলাম একটা ক্রম সাজালাম। তো ইলেকট্রোবিন্যাসের ভিত্তি থেকে দেখো 1s 2s 2p 3s 3p, এরপর 3d আসার কথা, 3d না এসে 4s আসছে, এরপরে 3d আসছে। এখান থেকে আমরা বুঝতে পারছি যে 3d আসছে আগে, পরে 4p, পরে হচ্ছে 5s, 3p এর পরে 4s আসছে, এরপর হচ্ছে 3d থেকে 4p, এরপর 5s। তার মানে আমরা দেখতে পেলাম 3d টা 4s এর পরে আসছে। তো আমরা দেখতে পাচ্ছি যে n এর মান কত, 1 2 3 4 5 এভাবে যাবে। l এর মান হচ্ছে spdf, আর s এর মান 0, p এর মান 1, d এর মান 2, f এর মান 3। তো বিজ্ঞানী আহ্ববের নীতি অনুসারে আমরা দেখতে পাচ্ছি যে ইলেকট্রন আগে আমরা কোন স্তরে যাচ্ছে। তো প্রথমে যাচ্ছে কোন মৌলের যদি একটি ইলেকট্রন থাকে, তাহলে আমরা সেই ইলেকট্রনটা কিভাবে দিব। দেখো, যে মনে করি যে এখানে প্রথম মৌলটা আছে হাইড্রোজেন, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আমরা এখানে দিলাম, একটা দেব, অন্য কোনো অবস্থায় আমরা দিব না, সরাসরি আমরা 1s থেকে যাব। দেখো, প্রথমে এই 1s 2s, 1s পূর্ণ হয়ে গেলে 2s এ যাব, আর 2s যদি পূর্ণ হয়ে যায় তাহলে 2p যাব, 2p তে যাব, 3s পূর্ণ হয়ে গেলে 3p তে যাব। তাহলে আমরা এটা একটু দেখার বিষয় যে s এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, p তে সর্বোচ্চ 6টি ইলেকট্রন থাকতে পারে, আর d তে সর্বোচ্চ 10টি ইলেকট্রন থাকতে পারে, f এ সর্বোচ্চ 14টি ইলেকট্রন থাকতে পারে। আমি আবারও বলছি, s এ সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, p অরবিটালে মোট 6টি ইলেকট্রন থাকতে পারে, d অরবিটালে 10টি, f অরবিটালে 14টি। আমি আবারও বলছি যে s অরবিটালে 2টি, p অরবিটালে 6টি এবং